শহরের কোলাহল ছেড়ে রিয়া এসেছিল এই প্রত্যন্ত গ্রামে। কলেজে ছুটি পড়েছে, মামার বাড়িতে কিছুদিন শান্তি করে কাটাবে, এই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু প্রথম রাতেই শান্তি যেন কোথাও হারিয়ে গেল। মামার বাড়ি গ্রামটির একেবারে শেষ প্রান্তে, সামনে বিশাল খালি মাঠ, তারপরেই পুরনো একটা বট গাছ। গাছটা এতটাই বিশাল যে দিনের বেলাতেও তার ছায়া কালো হয়ে থাকে। গ্রামের লোকেরা বলে ওই গাছের নিচে সূর্যাস্তের পর কেউ দাঁড়ায় না। কেন তা কেউ স্পষ্ট করে বলে না, শুধু বলে ওখানে বাঁশির সুর ভেসে আসে, কিন্তু বাজায় কে কেউ জানে না। রিয়া প্রথমে এসব কুসংস্কার ভেবেছিল, কিন্তু সেদিন রাত 10টার দিকে জানলা খোলা রেখে বই পড়ছিল, ঠিক তখনই সে শুনতে পেল সেই সুর, নরম মায়াবী কিন্তু অদ্ভুত রকম শীতল। বাঁশির সুর যেন তাকে কোথাও ডেকে নিয়ে যেতে চাইছে। সে জানলা দিয়ে তাকালো। দূরে চাঁদের আলোয় ভেসে থাকা বটগাছের তলায় কারো অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা স্থির, শুধু বাঁশি বাজাচ্ছে। রিয়া যত তাকাচ্ছে তার বুকের ভেতর তত অদ্ভুত এক টান অনুভব করছে, যেন সে সেই সুর আগেই শুনেছে, বহু বছর আগে, বা হয়তো অন্য কোনো জীবনে। ঠিক তখনই মামা ঘরে ঢুকে পড়লেন। তিনি রিয়াকে জানলা থেকে সরিয়ে দিলেন, কড়া গলায় বললেন, এখানে জানলা খোলা রেখো না রাতে, বিশেষ করে ওই গাছটার দিকে তাকিও না, বিপদ আছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের বিপদ? মামা এক মুহূর্ত চুপ করে থেকে শুধু বললেন, বিপদ যা ব্যাখ্যা করা যায় না, কিছু কথা জেনে ভালো হয় না। রিয়া কিছু বলল না, কিন্তু তার কৌতূহল দ্বিগুণ হয়ে গেল। কেন মামা এত ভয় পাচ্ছেন? বাঁশিওয়ালা মানুষটা কে? আর কেন মনে হচ্ছে সেই সুর তার অন্তরের গভীরে কোথাও আগে থেকেই বসে আছে? রাত বাড়তেই সেই সুর মিলিয়ে গেল, কিন্তু রিয়ার ঘুম আর এলো না। জানলার বাইরে বটগাছের ছায়া আর মনের ভেতরে সেই সুর, দুটো মিলেমিশে যেন এক অদৃশ্য রহস্যের দরজা খুলে দিচ্ছে। রিয়া জানতো না এই দরজা খুললে তার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা বদলে দেবে শুধু তার বর্তমান নয়, তার অতীতও। রাত প্রায় 2টো হবে। বারান্দার দিক থেকে হঠাৎই একটা ঠান্ডা বাতাস এসে ঢুকলো রিয়ার ঘরে। জানলা বন্ধ, তবুও বাতাসের এই শীতলতা যেন হাড়ে বিঁধে যাচ্ছে। সে অস্থির হয়ে এপাশ ওপাশ করছিল। হঠাৎই চোখ ভারী হয়ে এলো, আর তারপর সে নিজেকে দেখতে পেল একদম অন্য এক জগতে। চারিদিকে ঘন কুয়াশা, পায়ের নিচে ভিজে মাটি, আর দূরে সেই একই বাঁশির সুর। সুরটা এবার কাছে আসছে, আর সেই সঙ্গে হালকা ধূপের গন্ধ ভেসে আসছে। কুয়াশার মধ্যে এক লম্বা অবয়ব ধীরে ধীরে যেন এগিয়ে আসছে তারই দিকে। লাল রঙের ধুতি, কাঁধে সাদা গামছা, হাতে বাঁশি, কিন্তু মুখটা অস্পষ্ট, যেন ইচ্ছা করেই ধোঁয়ায় ঢাকা। রিয়া স্বপ্নের ভেতর থেকেও অনুভব করলো এই মানুষটাকে সে চেনে, খুব কাছ থেকে চেনে, কিন্তু কোথা থেকে? এ তো এই জন্মে আগে কখনো দেখেইনি। হঠাৎ মানুষটা বাঁশি নামিয়ে তাকালো তার দিকে। ঠোঁটে অদ্ভুত এক হাসি, না পুরো স্নেহময় না পুরো ভয়ঙ্কর। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ এলো না। শুধু ঠোঁটের ভাষা পড়ে রিয়া মনে করলো তিনি বলছেন, এবার ফিরেছ? তারপর এক ঝটকায় অবয়বটা মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। বাঁশির সুর থেমে গেল, চারপাশ নীরব হয়ে গেল, আর সেই নীরবতার মধ্যে থেকে কোথা থেকে যেন এক মহিলার করুণ আর্তনাদ শোনা গেল, যেন কারোর জীবন শেষ হয়ে যাচ্ছে। রিয়া হঠাৎ চমকে উঠে বসে পড়ল। তার গায়ে ঘাম, অথচ ঘরটা ঠান্ডা। চারিদিকে অন্ধকার, শুধু দূরে কোথাও থেকে রাত জাগা পাখির ডাক। সে বুঝতে পারছিল না এটা কি কেবল স্বপ্ন ছিল নাকি অন্য কিছু। মামার বাড়ি তখন নিস্তব্ধ, কিন্তু তার মনে হচ্ছিল বাইরে বটগাছের দিক থেকে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে, অদৃশ্য চোখ দিয়ে। রিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করলো সবই কল্পনা, তবুও বুকের ভেতর অদ্ভুত এক অশান্তি রয়ে গেল। সে অচেনা বাঁশিওয়ালা, সেই আর্তনাদ, এগুলো কোথা থেকে এলো তার স্বপ্নে? সে জানতো না এই স্বপ্নই আসলে তার অতীত জীবনের প্রথম দরজা খুলে দিয়েছে। পরদিন বিকেলে রিয়া বারবার চেষ্টা করছিল মামার কাছ থেকে বটগাছের গল্প জানার, কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে একলা হাঁটতে বেরিয়ে পড়ল সে। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যখন বটগাছের কাছে পৌঁছালো, তখন সূর্য ডোবার মুখে। গাছের বিশাল কাণ্ড আর ঘন শিকড়ের জট এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। রিয়া গাছটার তলায় দাঁড়াতেই হালকা ধূপের গন্ধ নাকে এলো, ঠিক সেই গন্ধ যা স্বপ্নে পেয়েছিল। বুকের ভেতর হালকা ধকধক শুরু হলো। সে চারপাশে তাকালো, কেউ নেই, তবুও মনে হচ্ছিল কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাছের একপাশে একটা পুরনো পিতলের বাঁশি পড়ে থাকতে দেখল। বাঁশিটার ওপরে ধুলো জমেছে, তবুও যেন তাজা গন্ধ বেরোচ্ছে। রিয়া ঝুঁকে সেটি তুলতেই তার কানে ভেসে এলো
মৃদু বাঁশির সুর, কিন্তু বাজাচ্ছে কে? ঠিক তখন গাছের কাণ্ডের ফাঁক দিয়ে এক নারীর মুখ উঁকি দিল। মুখটা ম্লান, চোখ লাল, ঠোঁট নীলচে। রিয়া চিৎকার করার আগেই মুখটা মিলিয়ে গেল, যেন বাতাসে ভেসে গেছে। সে পিছনে তাকালো, সত্যিই কেউ নেই। বুক ধড়ফড় করতে করতে রিয়া বাঁশি নিয়ে দ্রুত বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে ঢুকেই মামার চোখে রাগের ঝলক দেখল। তুই কি ওই গাছের কাছে গিয়েছিলিস? রিয়া চুপ। মামা কোনো উত্তর না শুনেই তার হাত থেকে বাঁশি কেড়ে নিলেন। এটা তোর জন্য নয়। সেই রাতে রিয়া ঠিক করলো, যতই মামা লুকোতে চান, সে সত্য জানবেই। পরদিন সকালে রিয়ার রান্নাঘরে মামার পুরনো বন্ধু হরিদাস কাকুকে পেল। লোকটা বয়সে অনেক বড়, কিন্তু চোখে এক অদ্ভুত জ্ঞানী জ্ঞানী ভাব। ফাঁকা সময় পেয়ে রিয়া ধীরে ধীরে বটগাছের প্রসঙ্গ তুলল। হরিদাস কাকু প্রথমে চুপ করেছিলেন, পরে ফিসফিসিয়ে বললেন, ওই গাছের তলায় একসময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। প্রায় 100 বছর আগে এই গ্রামে মাধুরী নামে এক মেয়ের বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের রাতেই সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। রিয়া অবাক, কেন? কাকু গম্ভীর, কারণ সে যার সঙ্গে বিয়ে করতে চেয়েছিল তাকে গ্রাম ছাড়া করা হয়েছিল। সেই ছেলেটি বাঁশি বাজাতো, নাম ছিল অমর। শেষ দেখা হয়েছিল ওই গাছের তলায়। তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি, কিন্তু আজও সূর্যাস্তের পর বাঁশির সুর বাজে। বলা হয় মাধুরী আর অমর পুনর্জন্মের জন্য অপেক্ষা করছে। রিয়ার শরীর কেঁপে উঠল। কাকু কথাগুলো বলার সময় একবারও তার চোখের দিকে তাকাননি, যেন কোনো অদৃশ্য শক্তির ভয়ে কথা গোপন করছেন। রিয়া বুঝল, এই রহস্য কেবল অতীতের নয়, এর সঙ্গে তার নিজেরও অদ্ভুত টান রয়েছে। সে জানতো না এ টান শুধু কৌতূহল নয়, এটা আসলে এক জীবনের প্রতিশ্রুতি যা ভাঙা যায় না। সেই রাতে রিয়া ঘুমোতে পারছিল না। গ্রামের চারিদিকে তখন গভীর অন্ধকারে ঢেকে গেছে। শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক ভেসে আসছে। হঠাৎ অদ্ভুত এক বাঁশির সুর তার কানে এলো, মৃদু কিন্তু অদ্ভুতভাবে হৃদয় ছুঁয়ে যাওয়া। রিয়া বিছানা থেকে উঠে জানলার কাছে গেল। আকাশে পূর্ণিমার আলো, আর সেই আলোয় দেখা গেল বটগাছের দিক থেকে হালকা কুয়াশা ভেসে আসছে। বাঁশির সুরও সেদিক থেকেই আসছে, যেন কেউ তাকিয়ে ডাকছে। সে ধীরে ধীরে চাদর গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পায়ের নিচে কাঁকড় আর শুকনো পাতার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। যখন গাছের কাছে পৌঁছালো, তখন সুর থেমে গেল। এক মুহূর্তে সব নিস্তব্ধ। রিয়া দাঁড়িয়ে পড়ল। বাতাস থমকে গেছে, যেন সময়ও আটকে আছে। হঠাৎ গাছের গুড়ির ফাঁক দিয়ে আলো ঝলমল করতে লাগলো। সেই আলো থেকে ধীরে ধীরে এক পুরুষের অবয়ব বেরিয়ে এলো। ফর্সা মুখ, বড় বড় চোখ, গলায় লাল গামছা আর হাতে বাঁশি। লোকটা এক মুহূর্ত চোখ না সরিয়ে রিয়ার দিকে তাকালো। তার ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক বেদনা। রিয়ার গা শিরশির করে উঠল। তবু মনে হলো এই মুখ সে কোথাও দেখেছে, হয়তো স্বপ্নে, হয়তো আরও আগে। তুমি? রিয়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গলা শুকিয়ে গেল। লোকটা ধীরে ধীরে বাঁশি ঠোঁটে তুলল। প্রথম সুর বেজে ওঠার সঙ্গে সঙ্গেই রিয়ার চোখের সামনে ঝলক দেখা দিল এক পুরনো সময়। মেয়েটি, যার মুখ রিয়ার মতোই, লাল শাড়ি পরে বটগাছের তলায় দাঁড়িয়ে আছে, আর এই একই লোক বাঁশি বাজাচ্ছে। দুজনের চোখে অশ্রু, কিন্তু হাত ছোঁয়া হচ্ছে না। রিয়া হাঁপাতে হাঁপাতে চোখ মেলল। আলো মিলিয়ে গেছে, লোকটাও নেই। শুধু বাঁশির সুর ভেসে যাচ্ছে দূরে কোথাও, যেন কুয়াশার মধ্যে হারিয়ে গেল। বাড়ি ফিরে সে বিছানায় বসে পড়ল। শরীর ঘামছে। ঠান্ডা রাতেও বুঝলো এই বাঁশি শুধু শব্দ নয়, এটা তার ভেতরের কোনো গভীর স্মৃতিকে জাগিয়ে তুলছে। স্মৃতি যা তার নিজের হওয়ার কথা নয়, কিন্তু আছে। পরের দিন সকালে রিয়া ভীষণ ক্লান্ত চোখ নিয়ে বারান্দায় বসেছিল। মামা চা এনে দিলেন, কিন্তু তার মনোযোগ ছিল দূরে বটগাছটার দিকে। মাসি এসে ফিসফিস করে বললেন, কাল রাতে তোমায় ওইদিকে যেতে দেখেছি। ওই গাছের কাছে আর যেও না, ওখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রিয়ার কৌতূহল বেড়ে গেল। সে মাসির কাছে জানতে চাইল। মাসি ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 100 বছর আগে এই গ্রামেই থাকতো অমর আর মাধুরী। অমর ছিল গরিব, বাঁশি বাজাতো চমৎকার, আর মাধুরী ছিল জমিদারের মেয়ে। দুজনের প্রেমের কথা গোটা গ্রাম জানত, কিন্তু মাধুরীর পরিবার মেনে নেয়নি। এক রাতে তারা বটগাছের তলায় দেখা করতে গিয়েছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাধুরীর ভাই আর লোকজন এসে অমরকে মেরে ফেলে। মাধুরী সেখানেই গলায় দড়ি দেয়। মাসির গলা ভারী হয়ে গেল। শোনা যায় পূর্ণিমার রাতে এখনো বটগাছের তলায় অমরের বাঁশি শোনা যায়, আর যাদের জীবনে ওই প্রেমের অসমাপ্ত কাহিনী জড়িয়ে আছে তাদের সে ডাকে। রিয়ার বুকের ভেতর যেন ধাক্কা লাগলো। অমরের মুখ, বাঁশির সুর সবই মিলিয়ে যাচ্ছে তার স্বপ্নের সঙ্গে, কিন্তু এটা কি কেবল কাকতালীয়? দুপুরে সে মামার বাড়ি পুরনো ঘরে ঢুকে কিছু পুরনো ছবি ঘাঁটতে লাগলো। হঠাৎই এক বিবর্ণ সাদা কালো ছবি তার হাতে এলো। এক যুবক, হাতে বাঁশি,
গলায় লাল গামছা, চোখে এক অদ্ভুত মায়া। ছবিটা দেখে রিয়ার হাত কেঁপে উঠল। এ তো সেই মুখ। ছবির পেছনে লেখা ছিল অমর, 1923। তার মাথায় ঝড় বয়ে গেল। এই মানুষটা কি তার আগের জন্মে পরিচিত, নাকি সেই মাধুরীর পুনর্জন্ম? ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠল। সেদিন রাতে বিছানায় শুয়ে সে আবার বাঁশির সুর শুনল। সুরের ফাঁকে ফাঁকে যেন একটা কণ্ঠস্বর ভেসে আসছিল, এবার আমাদের গল্প শেষ করো। রিয়া বুঝতে পারল অতীতের দরজা একবার খুলে গেছে, এখন আর পিছিয়ে আসা যাবে না। সেই রাতে আকাশ মেঘে ঢাকা, কিন্তু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চারিদিককে ফ্যাকাশে করে তুলছিল। রিয়া বিছানায় শুয়ে শুয়ে বাঁশির সুর শুনতে পেল। আজ সুরটা আগের চেয়ে গভীর, যেন এক অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে। সে আর দেরি করল না, চাদর জড়িয়ে বাইরে বেরোলো। পায়ের তলায় ভিজে মাটি, বাতাসে কুয়াশার সঙ্গে বুনো ফুলের গন্ধ। বট গাছের কাছে পৌঁছতেই দেখল গাছের চারপাশে কুয়াশা জমে ঘন সাদা দেওয়াল তৈরি করেছে। হঠাৎ কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো এক এক আলোর রেখা। সেই আলো ধীরে ধীরে রূপ নিল অমর। তার চোখে আগুনের মতো তীব্রতা, কিন্তু ঠোঁটে সেই পুরনো কোমল হাসি। হাতে বাঁশি, কিন্তু আজ বাজাচ্ছে না। রিয়া থমকে দাঁড়ালো, গলা শুকিয়ে গেল। তবুও সাহস করে বলল, তুমি কি অমর? অমরের ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তারপর ধীরে ধীরে সে হাত বাড়িয়ে দিল। রিয়ার মনে হলো যদি সেই হাতটা ধরে তবে সব রহস্য উন্মোচিত হবে, কিন্তু সেই সঙ্গে অজানা বিপদের গন্ধও যেন ভেসে আসছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কুয়াশার মধ্যে অদৃশ্য মুখ ফিসফিসানি, এটা করো না, ফিরে যাও। কিন্তু সেই কণ্ঠস্বরকে বোঝা গেল না। রিয়া এক পা এগোল, আরেক পা। যতই কাছে যাচ্ছে তার মনে হচ্ছে এই দৃশ্যটা সে আগে দেখেছে। শুধু সে নয়, মাধুরীও ঠিক একইভাবে এগিয়েছিল সেই রাতে, যখন অমর তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখন রক্তের গন্ধ, আর্তনাদ আর মৃত্যুই ছিল শেষ ফল। অমর ধীরে ধীরে বলল, তুমি ফিরে এসেছো, এবার আমাদের কাহিনী শেষ করো। তার চোখের জল কুয়াশার সঙ্গে মিশিয়ে গেল। রিয়ার বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু সে জানে এবার সে পিছিয়ে যাবে না। এক হালকা বিদ্যুৎ চমকালো, আর গাছের গুঁড়ির ফাঁক দিয়ে রক্তিম আলো বেরোতে লাগলো। রিয়া বুঝতে পারল এই রাতই নির্ধারণ করবে তার জীবনের সত্য। সে কি কেবল একজন পর্যটক, নাকি শতবর্ষ পুরনো প্রেমের পুনর্জন্মের অঙ্গ? অমরের হাত ধরা মাত্রই রিয়ার চারপাশে সব কিছু বদলে গেল। কুয়াশা মিলিয়ে গিয়ে দেখা দিল এক চাঁদনি রাত, কিন্তু সেই রাত এই রাত নয় যেটা সে ছেড়ে এসেছে। সেই রাত। চারপাশে জমিদার বাড়ির উঁচু ফটক, শিউলি গাছের ছায়া, আর দূরে গ্রামের মানুষদের চাপা গুঞ্জন। রিয়া দেখল বটগাছের তলায় দাঁড়িয়ে আছে এক তরুণী, সাদা শাড়ি, লাল পাড়, চোখে ভরা অশ্রু। তার হাতে ছোট্ট একটা পুটলি, যেন পালানোর প্রস্তুতি। রিয়া চিনে গেল এ মাধুরী, কিন্তু সে যেন আয়নায় নিজের অতীত রূপ দেখছে। দূরে অমর ছুটে আসছে, শ্বাস প্রশ্বাস দ্রুত, হাতে বাঁশি শক্ত করে ধরা। চলো, সময় নেই। অমরের গলা কাঁপছে। মাধুরী এগিয়ে আসে, কিন্তু হঠাৎই চারপাশে চিৎকার, ওদের ধরো। অন্ধকার থেকে বেরিয়ে আসে কয়েকজন লোক, হাতে লাঠি, মাধুরীর ভাই সামনে, চোখে ঘৃণা আর ক্রোধ। অমর প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। রিয়া সেই দৃশ্য দেখে বুকের ভেতর থেকে চাপা হাহাকার বের করে, যদিও সে জানে এ কেবল অতীতের পুনরাবৃত্তি। মাধুরী ছুটে গিয়ে অমরের মাথা তুলে কাঁদছে। অমরের ঠোঁট নড়ে, আমি ফিরব, যত জন্মই লাগুক আমি ফিরব। রক্তে ভিজে যায় মাটি, আর মাধুরী অসহায় হয়ে বটগাছের ডালে দড়ি বাঁধে। সে শেষবার আকাশের দিকে তাকায়, যেন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আমিও ফিরব। দৃশ্যটা হঠাৎ কুয়াশায় ঢেকে গেল। রিয়া হাঁপাতে হাঁপাতে বুঝল সে যেন নিজের জন্মের আগের গল্প প্রত্যক্ষ করল। অমরের কণ্ঠস্বর আবার শোনা গেল। চারপাশে সময় ধীরে ধীরে ভেঙে গিয়ে রিয়া আবার বর্তমান বটগাছটার নিচে এসে দাঁড়ালো। কিন্তু তার বুকের ভেতরে একটা দৃঢ়তা তৈরি হয়েছে, সে যেভাবেই হোক এই প্রেমের অসমাপ্ত প্রতিশ্রুতি পূর্ণ করবে, এমনকি তার জন্য মৃত্যু ডাকলেও। দূরে বজ্রপাত হলো, আর গাছের ফাঁক দিয়ে লাল আলো আরও তীব্র হয়ে উঠল, যেন তাকে ডেকে নিচ্ছে। লাল আলো ক্রমশ তীব্র হচ্ছিল, বটগাছের শিকড়ের ফাঁক দিয়ে যেন আগুনের শিখা বেরিয়ে আসছে। রিয়া অনুভব করলো তার চারপাশে বাতাস ভারী হয়ে উঠছে। মাটি, পাতা, কুয়াশা সব এক অদ্ভুত নীরবতায় জমে গেছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে এক গর্জন শোনা গেল, যেন শত মানুষের ক্রোধ একসাথে বেরিয়ে আসছে। অমরের অবয়ব আর কুয়াশার মধ্যে সীমারেখা মুছে গেছে। সে ধীরে ধীরে রিয়ার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তারা এখানে আছে, আমাদের শেষ মুহূর্তের সাক্ষী হতে। রিয়া দেখল বটগাছের চারপাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে কয়েকটি অবয়ব, মাধুরীর ভাই, সেই লাঠিধারীরা, আর গ্রামবাসী যারা সেই রাতে মরণ খেলা দেখছিল। তাদের চোখ ফাঁকা, মুখে অনুশোচনা নেই, শুধু ভয়। অমর রিয়ার হাতটা শক্ত করে চেপে ধরল। তার চোখে এখন আর আগের কোমলতা নেই,
এখন সেখানে আগুন জ্বলছে। রিয়া প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু হঠাৎ যেন তার ভেতরে মাধুরীর আত্মা জেগে উঠল। সে বুঝল এই রাত কেবল প্রতিশোধের নয়, এটি সেই ভালোবাসার সমাধান যা 100 বছর আগে অসম্পূর্ণ ছিল। বজ্রপাতের সঙ্গে সঙ্গে বটগাছের শিকড়গুলো সাপের মতো নড়ে উঠল। ছায়ামূর্তিগুলো আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু মাটি তাদের টেনে ধরল। অদৃশ্য হাত যেন তাদের ধরে রেখেছে। রিয়া চিৎকার করে উঠল, তোমরা আমাদের বিচ্ছিন্ন করেছিলে, আজ সেই অন্যায়ের শাস্তি পাবে। হঠাৎ অমরের বাঁশি থেকে এক অদ্ভুত সুর বেরোলো, না বিস্বাদ না আনন্দ, বরং মৃত্যুর আহ্বান। সুরটা বাতাসে ছড়িয়ে পড়তেই ছায়ামূর্তিগুলো কুঁকড়ে যেতে লাগলো। মুখ বিকৃত হয়ে উঠল তাদের, আর একে একে তারা মাটির ভেতরে গলে গেল, যেন পৃথিবী নিজেই তাদের গিলে নিল। চারপাশে কুয়াশা মিলিয়ে গেল, কিন্তু বটগাছের ফাঁক থেকে আলো থামল না। অমর রিয়ার দিকে তাকিয়ে বলল, এখন শুধু শেষ পদক্ষেপ বাকি। রিয়া বুঝল সেই পদক্ষেপ হয়তো এই পৃথিবীতে তার অস্তিত্বের শেষ মুহূর্তও হতে পারে। কিন্তু সে এক পা পিছল না, কারণ প্রেম, প্রতিশোধ আর মুক্তি সব মিলেই তার ভাগ্য আজ এখানেই নির্ধারিত হবে। বটগাছের শিকড়ের ফাঁক থেকে আসা লাল আলো এখন সোনালি রঙে মিশে যাচ্ছে, যেন রক্ত আর সূর্যের আভা একসাথে। বাতাসে ধূপের গন্ধ, অথচ কোথাও কোনো আগুন নেই। রিয়ার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ, যেন পুরো পৃথিবী শুনতে পাচ্ছে। অমর তার হাত ধরে ফিসফিস করে বলল, মুক্তি পেতে হলে আমাদের মৃত্যু একই মুহূর্তেই হতে হবে, ঠিক যেমন সেই রাতে প্রতিশ্রুতি দিয়েছিলাম। রিয়া অদ্ভুতভাবে শান্ত, তার চোখে ভয় নেই, বরং তৃপ্তি। বহু জন্মের যন্ত্রণা, অপেক্ষা, অপমান সব শেষ হওয়ার সময় এসেছে। সে বলল, আমি প্রস্তুত। অমর মাথা নাড়ল, তারপর বাঁশি ঠোঁটে তুলল। এবার সুরটা কোমল, বিষণ্ণ, কিন্তু তাতে এমন এক শক্তি যে মনে হয় সময় নিজেই থেমে গেছে। বটগাছের ওপরের ডালপালাগুলো কাঁপতে লাগলো, পাতাগুলো ঘূর্ণিঝড়ের মতো নেমে এসে তাদের দুজনকে ঢেকে ফেলল। হঠাৎ মাটির নিচ থেকে সোনালি আলোর ঢেউ বেরিয়ে এসে তাদের পায়ের চারপাশে ঘিরে ফেলল। রিয়া অনুভব করলো তার শরীর ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, যেন সে আর মাটির নয়, আলো আর সুরের। দূরে সে দেখতে পেল মাধুরী আর অমরের অতীত রূপ দাঁড়িয়ে আছে, হাসছে। মাধুরী এগিয়ে এসে রিয়ার কানে কানে বলল, ধন্যবাদ প্রতিশ্রুতি রাখার জন্য। এক মুহূর্তে আলো এত তীব্র হলো যে চোখ খুলে রাখা অসম্ভব। সেই আলোতে রিয়া বুঝল সে আর জীবিতদের জগতে নেই। যখন আলো মিলিয়ে গেল, বটগাছ আবার স্বাভাবিক। গ্রামবাসীরা পরদিন সকালে এসে দেখল গাছের নিচে কেবল দুটো সাদা শালপাতা আর মাটিতে একটা পুরনো বাঁশি রাখা। লোকেরা বলল হয়তো কেউ পুজো দিতে এসেছিল, কিন্তু বটগাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মালি চোখে জল নিয়ে ফিসফিস করে বলল, ওরা ফিরে গেছে একসাথে। সেদিন রাতে গ্রাম জুড়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। বাতাসে শিউলির গন্ধ ভেসে বেড়ালো, আর দূরে কেউ বাঁশি বাজাচ্ছে, মৃদু, অদৃশ্য, কিন্তু হৃদয় বিদীর্ণ করা সুর। 100 বছরের অসমাপ্ত প্রেম শেষ হলো, কিন্তু বটগাছটার নিচে যে সুর শোনা যায় তা এখনও বলে, প্রেম কখনো মরে না, শুধু জন্ম বদলায়। গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।